আমি নিতু। আমি একজন ২৫ বছরের বিবাহিতা মহিলা। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে দেখতাম জামাইবাবু আমার পাশে নগ্ন অবস্থায় শুয়ে থাকত। আমার বিয়ে হতে সবেই ২ বছর হয়েছিল। সেদিন আমার ছোট বোন ও তার বর যখন আমাদের বাড়িতে কিছুদিনের জন্য থাকতে আসে, তখন আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে যেটা শুনে আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। সেদিন রাতের বেলা বর খুব সুন্দর করে আমাদের বেডরুম সাজিয়েছিল এবং আমাকে সারপ্রাইজ দিয়েছিল। এর আগে আমার বর কখনো এতটা রোমান্টিক হয়নি। তাই সেদিন আমি খুব আশ্চর্য হয়েছিলাম বরের সারপ্রাইজ দেখে। তারপর বর আমার চোখে পট্টি বেঁধে দেয়। সে যখন আমার চোখে পট্টি বেঁধে দেয় তখন আমি তাকে জিজ্ঞেস করি, এটা তুমি কি করছো? আমার চোখে পট্টি কেন বাঁধছো? বর তখন হেসে বলল, আমি তোমাকে এইভাবে আদর করছি। তারপর সে আমার কোমরে আলতো চুমু দেয়। তারপর আমার চোখে পট্টি বেঁধে আমাকে সারা রাত আদর করে। তারপর সকালবেলা যখন আমি চোখ খুলে দেখি তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। কারণ আমার পাশে তো জামাইবাবু নগ্ন অবস্থায় শুয়েছিল। আমি তখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিজের জামাকাপড় ঠিক করে চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে জামাইবাবু ঘুম থেকে উঠে নিজের জামাকাপড় ঠিক করে। আমি তখন তার গালে একটা থাপ্পড় মেরে বললাম, তুমি আমার ঘরে কি করছো? সে তখন মুচকি হেসে বলল, কাল সারা রাত আমি তোমার সঙ্গে ছিলাম। জামাইবাবুর কথা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আমার বর কিভাবে এই জঘন্যতম কাজটা করতে পারল? বর আমাকে ভীষণ ভালোবাসতো। তাহলে সে কেন এই জঘন্যতম কাজটা করেছিল? এর পেছনে যেটা আসল রহস্য ছিল সেটা শুনে আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। তাই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। যেদিন আমার বোন আমার বাড়িতে থাকতে আসে সেদিন থেকেই আমার জীবনের সব কিছু পাল্টে যায়। আসলে জামাইবাবুর পোস্টিং হয়েছিল আমাদের শহরে। তাই সে যতদিন না ভাড়া ঘর খুঁজছিল ততদিন আমাদের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। বর আমার বোন ও জামাইবাবুকে বলেছিল, আমাদের বাড়ি থাকতে তোমাদের ভাড়া বাড়িতে থাকার কোনো দরকার নেই। তাই সেদিন তারা দুজনে আমাদের বাড়িতে এসেছিল। আমার বোন ঋতুকে দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম। ভেবেছিলাম দুই বোনে একসঙ্গে অনেক সময় কাটাবো, খুব মজা করব, অনেক গল্প করব। কিন্তু সব কিছুই বিপরীত হয়েছিল। যেদিন তারা আমাদের বাড়িতে আসে সেদিন আমরা দুই বোনে মিলেমিশে রান্নাবান্নাও করেছিলাম। তারপর রাত্রিবেলা আমি যখন ঘুমোতে যাই তখন দেখি আমার বর, জামাইবাবু ও আমার বোন তারা তিনজন মিলে একসঙ্গে মদ্যপান করছিল। সেদিন যেহেতু আমার বোন ও জামাইবাবুর আমাদের বাড়িতে প্রথম দিন ছিল, তাই আমি তাদের কিছুই বলিনি। কারণ আমি এইসব একদমই পছন্দ করতাম না। কিন্তু এইভাবে তারা প্রত্যেক দিন রাতে পার্টি করত ও মদ্যপান করত। সেদিন আমি যখন তাদের বাধা দিতে যাই তখন বর আমার সামনে জামাইবাবুকে বলল, তুমি খুব লাকি যে তুমি ঋতুর মতো একজন জীবনসঙ্গিনী পেয়েছ, যে কিনা তোমার সব কিছুতে সঙ্গ দেয়। বরের কথা শুনে আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম, কিন্তু তাও নিজের কষ্ট বুকে চেপে রেখে ঋতুকে বললাম, অনেক রাত হয়েছে বোন, এবার গিয়ে শুয়ে পড়। প্রত্যেকদিন মদ্যপান করা ঠিক নয়, আর আমি এসব একদম পছন্দ করি না। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে সেদিন ভ্যালেন্টাইন ডে ছিল এবং ঋতু তার বরের কাছে আবদার করেছিল শপিং করতে যাওয়ার জন্য। কিন্তু আগের দিন রাতে আমার বর ও জামাইবাবু মদ্যপান করেছিল, যার জন্য জামাইবাবু ঋতুকে বলল, ঋতু, আমি আজকে কোথাও যেতে পারবো না, আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছে, তাই তুমি তোমার জামাইবাবুর সঙ্গে শপিং করতে চলে যাও। বর তখন উপর থেকে নিচে নেমে এসে বলল, ঋতু, চলো, আমি তোমাকে শপিং করতে নিয়ে যাব। ঋতু তখন খুব খুশি হয়ে বরের সঙ্গে যেতে রাজি হয়। ওদিকে আমার বর যখন ঋতুকে নিয়ে শপিং করতে যায় তার আগে বর আমাকে বলল, নিতু, বিজয়ের মাথা ব্যথা করছে, তাই তুমি বিজয়ের জন্য কাঢ়া বানিয়ে নিয়ে এসো। কাঢ়া খেলে মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। আমার বোনের বরের নাম, মানে আমার জামাইবাবুর নাম হচ্ছে বিজয়। তারপর বর ও আমার বোন তারা দুজন মিলে শপিং করতে চলে যায়। শপিং করতে যাওয়ার আগে বর আমাকে একবারও জিজ্ঞেস করেনি যে আমি শপিং করতে যাব কিনা। তারপর
তাদের চলে যাওয়ার পরে আমি জামাইবাবুর জন্য কাড়া বানিয়ে নিয়ে আসি। জামাইবাবু তখন আমাকে বলল, নিতু, কাড়াটা টেবিলে রেখে দাও। তারপর জামাইবাবু যখন সোফা থেকে উঠে কাড়াটা নিতে যাচ্ছিল, তখন সে মাথা ঘুরে সোফাতেই আবার পড়ে যায়। তখন জামাইবাবু আমাকে বলল, নিতু, তুমি কি আমাকে একটু উঠতে সাহায্য করবে? কারণ আমার ভীষণ দুর্বল লাগছে, আমি উঠতে পারছি না। জামাইবাবুর কথা শুনে আমি তার হাত ধরে যখন ওঠাতে যাই, তখন সে আমাকে নিজের দিকে টেনে নেয়। তখন আমার বুকের কাপড়টা খুলে যায়। আমি তখন অনেক বেশি লজ্জা পেয়ে কাপড়টা বুকে দিয়ে বললাম, এটা তুমি কি করছো? জামাইবাবু তখন আমাকে বলল, ও সরি, ভুল হয়ে গেছে। আমি তখন লজ্জিত হয়ে সেখান থেকে চলে যাই। আমি তখনও কিন্তু জামাইবাবুর মতিগতি বুঝতে পারিনি। তারপর সেদিন রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে আমি যখন আমার রুমে আসি, তখন দেখি ঘরে ঢুকে ঘরটা বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো। তারপর বর ঘরের ভিতরে এসে পেছন দিক থেকে আমাকে অনেক ভালোবেসে জড়িয়ে ধরে বলল, কেমন লাগছে আমার সারপ্রাইজ? আমি তখন বরকে বললাম, কি ব্যাপার, তুমি তো এর আগে কখনো আমাকে এইভাবে সারপ্রাইজ দাওনি, তাহলে আজকে হঠাৎ করে এইসব কেন? বর তখন বলল, সবসময় একঘেয়েমি তো ভালো লাগে না, তাই একটু পরিবর্তন দরকার। এই বলে বর আমার চোখে কাপড় বেঁধে দেয়। বরের আমার প্রতি আদর ও ভালোবাসা দেখে আমি ভীষণ খুশি ছিলাম, কিন্তু এর পেছনে বরের যেটা আসল উদ্দেশ্য ছিল সেটা শুনে আপনারা চমকে উঠবেন। একজন স্বামী হয়ে কিভাবে পেরেছিল নিজের অর্ধাঙ্গিনীকে অন্যের সঙ্গে ভাগ করে নিতে। তারপর বর যখন আমার চোখে পট্টি বেঁধে শাড়ির ফাঁকে হাত ভরে আমার কোমরে হাত দেয়, তখন মনে হয় আমার শরীরে যেন অন্য কেউ স্পর্শ করেছে। তারপর আমার যখন সন্দেহ হয়, তখন আমি তাড়াতাড়ি নিজের চোখের পট্টি খুলে তার দিকে তাকাতেই আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ আমার পেটে হাত দিয়ে বিজয় দাঁড়িয়েছিল। জামাইবাবুকে দেখে তাকে একটা ধাক্কা দিয়ে বললাম, তুমি এখানে কি করছো? আমি তখন চিৎকার করে বরকে ডাকাডাকি শুরু করি। বর তখন আমার চিৎকার শুনে ঘরে এসে বলল, কি হয়েছে নিতু, তুমি এত চিৎকার কেন করছো? আমি তখন রেগে বরকে বললাম, এত রাতে জামাইবাবু আমার ঘরে কি করছে? বরের কাছে আমার প্রশ্নের কোনো উত্তর ছিল না আমাকে দেওয়ার। তাই আমি তখন বরের মুখ দেখে বুঝে গেছিলাম যে সে জামাইবাবুর সঙ্গে আমাকে ভাগ করে নিতে চেয়েছিল। আমি তখন বরকে বললাম, ছি, তুমি এতটা নিচু মনের মানুষ? তুমি আমাকে অন্য কারো সঙ্গে ভাগ করে নিতে পারবে? তুমি আমাকে এই ভালোবাসো? তুমি কিভাবে পারলে এসব করতে? আমি তখন জামাইবাবুকে রেগে বললাম, বেরিয়ে যাও আমার ঘর থেকে। সে তখন আমার ঘর থেকে বেরিয়ে চলে যায়। তারপর বর আমার ঘাড় ধরে বিছানায় বসিয়ে বলল, নিতু, তুমি একটু শান্ত হও। আমি তখন রেগে বরকে বললাম, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি এক্ষুনি আমার বোনকে সব কিছু বলে দেব। বর তখন আমার সামনে হাত জোর করে বলল, নিতু, তোমার বোনকে এই ব্যাপারে কিছু বলো না, ওদের নতুন নতুন বিয়ে হয়েছে, তুমি ওকে এইসব কথা বললে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আমি যা করেছি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আর কোনো দিন এই রকম হবে না। আমি তখন রেগে বরকে বললাম, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি শুধু ওদেরকে আমাদের বাড়ি থেকে চলে যেতে বলো। আমি চাই না যে ওরা আর আমার বাড়িতে থাকে। বর তখন বলল, ঠিক আছে, ওদেরকে আমি এই বাড়ি থেকে চলে যেতে বলবো, তুমি আর এটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করো না। আমি তো এটা বুঝতে পারছিলাম না যে বর কেন আমাকে জামাইবাবুর কাছে সঁপে দিতে চেয়েছিল। এর পেছনের রহস্যটা কী ছিল? আমার মনে এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল। আমি গর্ভবতী ছিলাম এটা জানা সত্ত্বেও বর কেন জামাইবাবুকে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলেছিল? তারপর সেদিন রাত্রেবেলা তারা যখন আবার একসঙ্গে বসে মদ্যপান করছিল, তখন আমি রেগে তাদের বললাম, এতবার বারণ করা সত্ত্বেও তোমরা আবার এইসব করছো? বর তখন বলল, নিতু, কাল সকালে ওরা এখান থেকে চলে যাবে, তাই আজকে শেষবারের মতো আমাদের পার্টি করতে দাও। ওদিকে জামাইবাবু ও আমার বোন ঋতু বলল, দিদি, তোমার কাছে একটা অনুরোধ আছে। আমরা তো কাল সকালে এখান থেকে চলে যাব, তাই তুমিও আমাদের সঙ্গে পার্টি করো। তারপর বর আমার ঘাড় ধরে আমাকে খুব যত্ন সহকারে সোফাতে বসায় এবং রান্নাঘর থেকে আমার জন্য এক গ্লাস ফলের জুস নিয়ে আসে। আমার বোন যখন অনুরোধ করে, তখন আমিও তাদের পার্টিতে ভাগ নিয়েছিলাম, কিন্তু আমি সেখানে মদ্যপান করিনি। বরের দেওয়া সেই ফলের জুসটাই খেয়েছিলাম, কারণ আমি ওইসব একদম পছন্দ করতাম না। আমি নিজের সংস্কৃতি ও শিক্ষা বজায় রেখেছিলাম, কিন্তু বোন আমার চাইতে বিপরীত ছিল। সে খুব মডার্ন ছিল, তার সাজ পোশাক আমার চাইতে খুব আলাদা ছিল। সে তার বরের সঙ্গে বসে মদ্যপান করত, তার কাছে এই ব্যাপারগুলো একদম নর্মাল ছিল।
তারপর ফলের জুস খাওয়ার পরে আমার মাথাটা কেমন যেন ভারী হয়ে আসে। মনে হচ্ছিল আমার যেন খুব ঘুম পাচ্ছে। কিন্তু জুসটা খাওয়ার পরে কেন আমার হঠাৎ করে এইরকম হচ্ছিল সেটা আমার বুঝতে বাকি থাকে না। আমি বুঝে গেছিলাম যে আমার বর নিশ্চয়ই জুসের মধ্যে কিছু মিশিয়ে আমাকে খাইয়েছে, যার জন্য আমার ভীষণ মাথা ভারী ও দুর্বল লাগছিল। কিন্তু তখনও আমি বুঝতে পারিনি যে আমার বর কেন আমার সঙ্গে এরকম করছিল। এদিকে জুসটা খাওয়ার পরে আমার কেমন যেন নেশা নেশা ভাব লাগছিল। তারপর আমি নিজের রুমে এসে মুখের ভেতরে হাত ভরে বমি করি। তারপর চোখে মুখে জল দিয়ে বিছানায় এসে ঘুমিয়ে থাকার নাটক করি। তারপর কিছুক্ষণ পরে কেউ আমার ঘরের ভিতরে এসে আমার পায়ের কাপড় তুলে ভেতরে হাত ভরে হাত বোলাতে থাকে এবং আমার সন্দেহ হয়েছিল যে এটা আমার বর নয়। তারপর চোখ খুলতেই আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ আমার গায়ে যে হাত বোলাচ্ছিল সে আর কেউ নয়, আমার জামাইবাবু ছিল। আমি তখন তার গালে একটা থাপ্পড় মেরে বললাম, তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত দেওয়ার? জামাইবাবু তখন আমাকে জড়িয়ে ধরে আমার সঙ্গে জোর জবরদস্তি শুরু করে। এমনকি আমি যখন বাধা দিই তখন সে আমার ব্লাউজ টেনে ছিঁড়ে দেয় ও বলে, আজ আমাকে কেউ আটকাতে পারবে না। আমার অনেক দিনের ইচ্ছে তোমাকে কাছে পাওয়ার। আজ আমি নিজের ইচ্ছে পূরণ করব। আমি তখন চিৎকার করে নিজের আত্মরক্ষার চেষ্টা করছিলাম। তারপর আমি নিজের মান সম্মান রক্ষার্থে জামাইবাবুকে একটা লাথি মেরে তাড়াতাড়ি ঘরের বাইরে বেরিয়ে আসি এবং দেখি আমার বর তো ঘরের বাইরে সোফাতেই বসেছিল এবং সে সব কিছু জানা সত্ত্বেও চুপচাপ ছিল। আমি তখন বরকে বললাম, আমার সঙ্গে এত কিছু হচ্ছে আর তুমি এখানে চুপচাপ হাতে হাত দিয়ে বসে আছো? অনেক হয়েছে, তোমাদের এবার আমি থানায় যাব তোমাদের নামে কেস করতে। আমি পুলিশের কাছে গিয়ে তোমাদের নামে কমপ্লেন করব। সেটা শুনে আমার বর ও জামাইবাবু আমাকে জোর জবরদস্তি চেপে ধরে ঘরের ভিতরে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসিয়ে সেই চেয়ারের সঙ্গে আমাকে শক্ত করে বেঁধে দেয়। তাদের শক্তির কাছে আমি হেরে গেছিলাম। তাদের মনে একটুও দয়া মায়া হয়নি যে আমি সেই সময় গর্ভবতী ছিলাম। তারা আমার হাত পা বেঁধে দিয়েছিল। আমি তখন কেঁদে কেটে বরকে জিজ্ঞেস করলাম যে সে কেন আমার সঙ্গে এইরকম করছে। বরের কিছু বলার আগে জামাইবাবু আমার গালে একটা আলতো চুমু দিয়ে আমার মুখে কাপড় বেঁধে দিয়ে বলল, নিতু ম্যাডাম, তোমার বর আমার বউকে পছন্দ করে ফেলেছে। তাই যতক্ষণ না আমি তোমার মধু খাচ্ছি ততক্ষণ পর্যন্ত তোমার বরকে আমার বউয়ের কাছে যেতে দিব না। বর তখন বলল, তোমার বোন কত স্মার্ট এবং মডার্ন। আমি তোমার বোনকে পছন্দ করি। তার সাজ পোশাক কথাবার্তা আমার ভীষণ ভালো লাগে। আমি তাকে অনেক কাছে পেতে চাই। সে যখন ছোট ছোট জামা কাপড় পরে তখন তার শরীর আমাকে আকর্ষণ করে তার দিকে। আর তাকে পাওয়ার জন্যই আমি তোমাকে বিজয়ের হাতে তুলে দিচ্ছি। এতে আমার কিছুই যায় আসে না। জামাইবাবু তখন আমাকে বললেন, নিতু, আমি তোমার মতো সংস্কারী মেয়ে পছন্দ করি। আমাদের দুজনের সঙ্গে বিপরীত হয়েছে, তাই আমরা চাইছি আমাদের বউ পাল্টাপাল্টি করে নিতে। এতে ক্ষতি কি আছে? তাই ভালোবেসে বুঝিয়ে বলছি, আমাদের কথায় রাজি হয়ে যাও, নইলে কিন্তু জোর জবরদস্তি করতে হবে। বর তখন কাছে এসে আমার হাত ধরে বলল, নিতু, তুমি আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাও না। একটা রাতের তো ব্যাপার, কেউ কিছুই জানতে পারবে না। তুমি যদি তোমার জামাইবাবুর সঙ্গে সম্পর্ক না করো তাহলে আমিও তোমার বোনকে পাবো না। তাই আমার মনের ইচ্ছেটা পূরণ করে দাও না। তোমার কাছে আমি অনুরোধ করছি। বরের কথা শুনে আমি আঁতকে উঠি। আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে তারা এইভাবে নিজেদের সীমানা ক্রস করবে। এই ব্যাপারে আমার বোন ঋতু কিছুই জানতো না। আমি যদি প্রথম দিনই ঋতুকে সব কিছু বলে দিতাম তাহলে আজকে আমার সঙ্গে এই রকম হতো না। আমি বরের কথার উপরে বিশ্বাস করে ভুল করেছিলাম। ভেবেছিলাম চিৎকার করে আমার বোনকে ডাকবো, সে উপরের ঘরে ছিল। কিন্তু তারা দুজনে মিলে তো আমার মুখ কাপড় দিয়ে বেঁধে রেখেছিল যাতে আমি চিৎকার করতে না পারি। ওই সময় আমার চোখ দিয়ে অনবরত জল ঝরতে থাকে। আমি ছটফট করতে থাকি, কিন্তু তারা নিজেদের কুমতলবে আটকে ছিল। আমি বরের দিকে বড় বড় চোখ করে কটমট করে তাকিয়েছিলাম। বরের কথা শুনে মনে হচ্ছিল তার গলা টিপে তাকে শেষ করে দিই। বর তখন জামাইবাবুকে বলল, আমার বউ ভীষণ জেদি, তাই তুমি নিজের কাজ চালিয়ে যাও। আমি বাইরে অপেক্ষা করছি। তোমার মনোকামনা পূরণ হলে আমি আমার শালি সাহেবার সঙ্গে নিজের মনের ইচ্ছে পূরণ করব। জামাইবাবু তখন হেসে বলল, অবশ্যই, আগে আমার ইচ্ছেটা পূরণ হোক, তারপরে তোমার ইচ্ছেও পূরণ হয়ে যাবে।
আমি তো ভেবেছিলাম হয়তো আজ রাতে আমার মান সম্মান সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমার সঙ্গে খারাপ কিছু হওয়ার আগে আমাদের বাড়িতে পুলিশ এসে হাজির হয়। তারপর আমার বোন, আমার বর ও জামাইবাবুর দিকে আঙুল দেখিয়ে বলল, এদের দুজনকে গ্রেপ্তার করে নিন। আসলে আমার বর ও জামাইবাবু যখন আমাকে জোর জবরদস্তি ঘরে নিয়ে গিয়ে চেয়ারের মধ্যে বেঁধে দিয়েছিল, তখন আমার বোন উপর থেকে সব কিছু দেখে ফেলেছিল এবং সে চুপচাপ নিচে নেমে এসে মোবাইলে সব কিছু রেকর্ডিং করে পুলিশকে পাঠিয়েছিল। তারপর সঠিক সময়ে পুলিশ এসে আমার বর ও জামাইবাবুকে গ্রেপ্তার করে। তারপর পুলিশে যখন আমার হাতের ও পায়ের দড়ি খুলে দেয়, তখন আমার বরের গালে একটা থাপ্পড় মেরে বললাম, তোর মতো স্বামী থাকার চাইতে আমার বিধবা থাকা অনেক ভালো। তারপর আমি কাঁদতে কাঁদতে আমার বোনকে জড়িয়ে ধরি। আমার বোন জামাইবাবুকে বলল, তোকে আমি কত ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু আমার এখন আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে, এটা ভেবে যে আমি তোর মতো শয়তানকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমরা দুজনেই ডিভোর্সের জন্য কেস ফাইল করেছি। এরকম স্বামী চাইতে একা থাকা অনেক ভালো, কারণ যেই মানুষের কাছে তার অর্ধাঙ্গিনীর মান সম্মানের কোনো মূল্য নেই, সেই মানুষকে নিজের জীবন থেকে মুছে ফেলা উচিত। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।